আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তুমি চোখে কাজল দিতে পছন্দ করো, আর আমার পছন্দ তোমার কাজল কালো চোখ। তোমার শাড়ি পছন্দ, আর আমার শাড়িতে তুমি ময় সুখ। তোমার খোলা চুল পছন্দ, আর আমার তোমাকে খোলা চুলে ভালো লাগে। তোমার রেশমি চুড়ি পছন্দ, আর আমার তোমার চুড়ির রিনিক ঝিনিক শব্দ যোগে বিয়োগে। তুমি টিপ পরতে ভালোবাসো, আর আমার টিপ পরা তোমার কপাল। তোমার বৃষ্টি পছন্দ, আর আমার বৃষ্টিতে ভেজা তোমাকে এবং তোমার আঁচল। তোমার রিক্সা পছন্দ, আর আমার ভালো লাগে রিক্সায় পাশাপাশি সিটে তুমি থাকবে ব্যাস। তোমার চাঁদনি রাত পছন্দ, আর আমার ভালো লাগে চাঁদনি রাতে তোমার পাশাপাশি বসবাস। তুমি হাসতে ভালোবাসো, আর আমার তোমার হাসি মাখা ঠোঁট। তুমি হাসলেই দুঃখ বিলীন ফকফকা হৃদয়, আমার সুখের পাশে ঐক্য জোট। তুমি ভালোবাসো কবিতা, আমি তোমাকে কবিতায় লিখতে বসি ভাঙাচোরা শব্দ সঞ্চয়। এবার পারি বা না পারি, তুমি ফুল ভালোবাসো, আর আমি ফুল ভেবে তোমাকে ভালোবাসি গান গাই। মলিন হাসল মিঠি, বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কি সুন্দর অনুভূতি ব্যক্ত করে তাকে নিয়ে লিখে গিয়েছে শেহজাদ। ফের আরও কিছু পাতা উল্টাতেই আচমকা শেষের দিকে একটা পাতায় চোখ আটকে যায় তার। জানি না তোমার বিশ্বাস হবে কিনা সুনেত্রা, তবুও বলে যেতে চাই, তবে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নই। আমি জানি আমি দোষী, মেরুদণ্ডহীন, আমার কোনো সেলফ রেসপেক্ট নেই। সে যাই হোক, তবুও একটা বার বলে যেতে চাই, শপিং মলে যখন শেহরিন থেকে জানতে পারি তুমি শবনমের সাথে ধাক্কা খেয়েছো, তখন আমি বিশ্বাস করিনি। কারণ ধাক্কাটা তুমি ওকে দিবে না, তা আমি 100% শিওর। আর তার কারণ শবনমের সত্যটা জানার পর তুমি কষ্ট পেয়েছিলে এবং ওর সাথে কিছু ফাজলামোর জন্য অনুতপ্তও হয়েছিলে। এরপর তুমি শবনমকে আর বিরক্ত করনি, তবে তুমি নিজের প্রতি সিরিয়াস হয়ে পড়েছিলে, কারণ তখন তোমার মধ্যে আমাদের সন্তান বেড়ে উঠেছিল। আমি বুঝতে পারি ধাক্কাটা অ্যাক্সিডেন্টলি নয়, বরং শবনম ইচ্ছে করেই দিয়েছিল। তার কারণ তুমি ভালো রেজাল্ট করেছো, স্কলারশিপ পেয়েছো এবং শীঘ্রই বিদেশে পাড়ি জমাবে। আর তোমার ওই সাফল্যের খবর টিভি চ্যানেল সহ মিডিয়ার সব জায়গাতেই চাউর হয়ে পড়েছিল। সেটা নিশ্চয়ই শবনমের কানেও পৌঁছে গিয়েছিল, যাওয়ারই কথা। কারণ আমরা ওকে ফলো না করলেও ও কিন্তু নীরবে আমাদেরকে ফলো করতো। তোমার সাথে আমি সুখে ছিলাম, এটা ওর সহ্য হচ্ছিল না। তুমি তো শুনছিলে ও আমাকে থ্রেট দিয়েছে, আমাদের সুখী থাকতে দিবে না। অতঃপর সে তোমার সাফল্যের খবর পাবে না, তা কি করে হয়? আগেও জানতাম শবনম ভারী চাপা হিংসুটে ছিল। হয়তো তোমাকে ফলো করে শপিং মলে যায় এবং সেখানে ইচ্ছে করে ধাক্কাটা দেয়, যাতে তোমার সাথে সিন ক্রিয়েট করতে পারে। সম্ভবত তখনও তোমার কনসিভ করার বিষয়টি জানিনি, কারণ আমরা সেটা প্রথম থেকেই গোপনে রেখেছিলাম। মা এবং শেহরিনকে তোমার সাথে দেখে হয়তো সুবিধা করতে পারেনি। সিন ক্রিয়েট করার কারণ তোমার নামে একটা মামলা হলেই হয়তো সে তোমার ক্যালিফোর্নিয়া যাওয়া আটকাতে পারত। জানোই তো যুক্তরাষ্ট্রের রুলস কতটা করা। একটা মামলা থাকলে তোমার যেতে খুবই কাঠখড় পোড়াতে হতো, হয়তো যেতে পারতেও না। সে যাই হোক, আমরা বেরিয়ে আসি শপিং মল থেকে। তোমাকে ডক্টরের কাছে যেতে বলি, তুমি যাবে না বলে দিলে। অতঃপর ফুচকা খাওয়ার বায়না ধরলে। খেতে খেতে ল্যাম্পপোস্টের নিয়ন বাতির আলোয় দুজনে হাঁটতে থাকি। হঠাৎ আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিয়েছিল কেউ একজন পেছন থেকে আমাদেরকে ফলো করছিল। সন্ধিয়ান হয়ে এবার কয়েক পিছনেও তাকাই। আচমকা 2-3 বার দেখলাম একটা ছায়া সরে যায়। আমি ঘাবড়ে যাই। তুমি ফুটপাতে হাঁটার বায়না করেছিলে, ফুল নেয়ার বাহানা করলে, কিন্তু আমি আতঙ্কিত ছিলাম ভেতরে ভেতরে। এরপর একটা ছেলে তোমাকে ফুল নিয়ে দেয়। আমরা ফুল নিয়ে বেশ কিছু পিক তুলি। তুমি কনসিভ করেছো সেটা হয়তো সেই আগন্তুক কোনোভাবে জেনে যায়। তখন যখন রোডের উপর তোমার পেটে হালকা চুমু খাই, আচমকা আগন্তুক ব্যক্তিটি বেরিয়ে আসে। হ্যাঁ, শবনমের কথাই বলছি। ও আমাদের ফলো করছিল। হুট করে শবনম আমাদের পথ রোধ করে। আমি বুঝতে পেরেছিলাম ও যে সিন ক্রিয়েট করতে এসেছে। ওর যে উদ্দেশ্য ভালো নয় সেটা আমি উপলব্ধি করেছিলাম, কারণ আমার চেয়েও বেশি ওকে কেউ চিনে না।
ঘাবড়ে গিয়ে মানে মানে তোমাকে নিয়ে নীরবে সরে আসতে চেয়েছিলাম। আমার তখন একটাই উদ্দেশ্য, তোমাকে সেভ করা। কিন্তু তুমিও নাছোড়বান্দা, আমার কথায় গুরুত্ব দাওনি। অতঃপর জেলাসি হয়ে শবনম তোমাকে অপবাদ দিয়ে বিচ্ছিরি কথা বলে, তা আমি সত্যি মানতে পারিনি। প্রথমে মুখে প্রতিবাদ করেছিলাম, আচমকা চোখের পলকে ও তোমাকে আঘাত করে বসে। তুমিও ক্রেজি হয়ে ওর উপরে। কিছু বুঝে ওঠার পূর্বেই তোমরা দুজন মারামারিতে লেগে যাও, যা আমি কল্পনাও করতে পারিনি। কারো থেকে কেউ কম না তোমরা, এটা কিন্তু সত্যি। আমি তখন চোখে মুখে সর্ষে ফুল দেখতে থাকি, দিক বেদিক শূন্য হয়ে পড়ি। যেমন তুমি তেমন শবনম। মানে আমি কাকে রেখে কাকে আগে থামাবো সেটাই বুঝতে পারছিলাম না। আর তোমরা দুজনেই দুজনের ওপর দীর্ঘদিনের ক্ষোভ জমা করে রেখেছো, আর সুযোগটা আসতেই কাজে লাগিয়েছো। বুঝতে বাকি নেই সেটা আমার। জীবনে ফার্স্ট আমি এমন কিছু দেখলাম, তাই হতভম্ব হলাম তুলনামূলকভাবে একটু বেশি। থামাতে গিয়েও আমি সরে আসি। মানে কাকে রেখে কাকে থামাবো অস্বীকার করার কিছু নেই। শবনমের চাইতে তুমি একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিলে সেই সময়টাতে। বাচ্চাটার সুরক্ষার কথা তখন তোমার মনেই ছিল না। রেভেঞ্জের নেশায় তুমিও শবনমের মতো মত্ত হয়েছিলে। বারবার তোমাকে আটকাতে যাই, কারণ তুমি হাইপার হয়ে গিয়েছিলে। আর এটা কিন্তু তোমার এবং বেবির জন্য ভীষণ ক্ষতিকারক। আমার মাথায় তখন একটাই কথা, তোমাকে সেভ করা। বাট তোমাকে কন্ট্রোল করতে পারছিলাম না। আচমকা টেনে পরপর শবনমের মাথায় আঘাত করলে মুহূর্তেই আমি বাকরুদ্ধ হয়ে যাই। মানে কি করব ভেবে পাচ্ছিলাম না। শবনমের মাথার অংশ থেতলে যায় প্রায়। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। শবনমের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, রক্তাক্ত হয়ে পড়ে থাকে ও। কেন জানি ভয় পেয়ে যাই, শবনম মারা গেলে তোমাকে জেলে যেতে হবে। আমি তখন এইসব আবুল তাবুল কল্পনা করছিলাম। ওকে বেড়ে তুমি চলে যাচ্ছিলে, শবনম ওইভাবে পড়ে রইল রোডে। আমি ভাবলাম তুমি বুঝি ওকে সত্যি মেরে ফেললে। কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। ওর পাশে হাঁটু গেড়ে বসি, নাকের সামনে আঙ্গুল দিয়ে পরখ করি নিঃশ্বাস আছে কিনা। যখন দেখলাম বেঁচে আছে, তখন স্বস্তি পাই এবং কয়েকজন লোকের মাধ্যমে পাঠিয়ে দিই হসপিটালে। শবনম মরে গেলেই তোমাকেই জেলে যেতে হতো, বিশ্বাস করো। আমি চাইনি আমার সন্তানের মা জেলে থাকুক হত্যার আসামি হয়ে। তুমি অপরাধ করতে পারো, কিন্তু তোমার সন্তানের তো কোনো দোষ ছিল না। তাহলে সেই কেন তার মায়ের জন্য শাস্তি ভোগ করবে? সে কেন এত সুন্দর পৃথিবী রেখে জেলখানায় জন্ম নিবে বলো? সে কেন জেলখানার ওই পোড়া বাসি ভাত রুটি খেয়ে তোমার গর্ভে বেড়ে উঠবে বলো? আমি আবল তাবল ভাবতে লাগলাম। আমার সন্তানের ফিউচার ভাবতে আমার চোখে জল চলে এলো। বিশ্বাস করো, শবনমের জন্য নয়। অতঃপর এই সব ভেবে সত্যি তোমার উপর খুব রাগও হয়। সবচেয়ে বেশি রাগ হয় আমার উপর। কেন আমি শবনমকে দুটো থাপ্পড় মেরে বিদায় করলাম না? যদি বিদায় করে দিতাম, তাহলে আমাদের কারোর সাথে এমনটা হতো না। তারপর রাগের বশবর্তী হয়ে তখন তোমাকে ওই কথাগুলো বলি আর তোমার হাত ধরে আটকাই, কিন্তু তুমি আমাকে অপমান অপদস্থ এবং গায়েও হাত তুললে। স্বভাবতই আমি চুপ ছিলাম। ওই যে আমি মেরুদণ্ডহীন, আমার কোনো ব্যক্তিত্ব নেই। জানি তুমি অ্যাগ্রেসিভ হয়ে আছো, তবু আমি চাইলাম তোমাকে মারিয়ে নিতে। আমাকে পরোয়া না করে তুমি আচমকা একটা গলিতে ঢুকে যাও। তোমাকে আর আমি খুঁজে পেলাম না। এরপর রাত যতই বাড়ে তোমাকে খুঁজতে থাকি, কিন্তু আর পেলাম না। অতঃপর তোমার মামাদের নিয়ে তোমাকে খুঁজতে বের হই, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে তোমার মামাদের উপর নির্মমভাবে প্রতিশোধ নাও। সবই আমি জানতাম, কিন্তু চুপ ছিলাম। একটা সত্যি কথা কি জানো? ওইটা তোমার ফেক বার্থডে ছিল। তার কারণ তোমার যাওয়ার বাকি ছিল 2 দিন। তার মধ্যেই তুমি হুট করে বার্থডে পালন করলে। তোমার মামারাও স্বার্থ সিদ্ধি করার জন্য তোমার বাসায় আসে উইশ প্লাস কার্য হাসিল করতে। ওনারা খুবই বোকা ছিল যে তোমার অরিজিনাল বার্থ ডেট জানতো না। আর এই সুযোগটাও তুমি কাজে লাগাও। জানো, তোমার সৎ মামারা আমাকে অনেকবার প্রলোভন দেখিয়েছে তাদের সাথে হাত মিলিয়ে তোমার বাড়িটা ওদের নামে করে দিতে, কিন্তু আমি কখনোই রাজি ছিলাম না। এজন্য আমাকে কয়েকবার মেরে ফেলার হুমকিও দেয়। লেখাগুলো যতই পড়ছে ক্রমশ চোখগুলো ঝাপসা হয়ে আসছে মিঠির। সে যাই হোক, তুমি একটা পার্সেল পাঠাও, তাতে দেখতে পাই ছোট্ট এক টুকরো মাংসপিণ্ড, অর্থাৎ একটা ছোট্ট বাচ্চা। আমি ভেঙে পড়ি। ব্যাপারটা মা দেখতে আমাকে সব জিজ্ঞেস করে, না লুকিয়ে সব বলে দিই। সাথে সাথে মা আমাকে ত্যায্য পুত্র করেন এবং হার্ট অ্যাটাক করে মারা যান।
মায়ের মৃত্যু স্পষ্ট হতেই আমিও আচমকা হার্ট অ্যাটাক করে বসি। চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় আমাকে। এর মধ্যে জবটা চলে যায়, আমিও জবলেস হয়ে পড়ি। বাবা মা এবং বোন সবাই আমার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। খুব একা হয়ে পড়লাম। তারপর তোমার বাবার হাতে পায়ে পড়ে তোমাকে ভিক্ষা চাই। ততদিনে তোমাকে আমি ভালোবেসে ফেলেছিলাম। তোমার চলে যাওয়াটা নিতেই পারছিলাম না আমি। অনেক মানিয়ে তোমার বাবা আমাকে তোমার কাছে পাঠান। এরপর দেখা হয় দুজনের। আমার মনে কত কথা জমেছিল সুমিত্রা, কিন্তু তোমাকে বলে মনটা হালকা করতে পারছিলাম না। এই কষ্ট, এই দুঃখ আমি কোথায় রাখবো একটু বলো? জানি এরপর আমি খুব লোভী হয়ে যাই। তোমাকে পাওয়ার লোভ, তোমাকে পাওয়ার নেশা মাথায় এতটাই চলে বসে যে সত্যি আমি বোধ বুদ্ধি হারিয়ে ফেলি। জানো সুমিত্রা, মায়ায় পড়া মানুষ কুকুরের সমান, বুঝলে? তাড়িয়ে দিলেও বারবার ফিরে আসে। তুমি আমাকে বারবার কুকুরের মতো তাড়িয়ে দিয়েছ, অপমান, অপদস্থ এবং গায়ে হাতও তুলেছ বেশ কয়েকবার। শুধু তাই নয়, খুন করার অপচেষ্টাও করেছিলে। তবু তোমাকে নিয়ে আমার একটাই ছোট্ট চাহিদা ছিল। ছোট্ট একটা শহরের এক প্রান্তে এক কামরার ছোট্ট একটা কুঁড়ে ঘরে টোনাটুনি সংসার বাঁধতে চেয়েছিলাম। বিছানাটাও একদম অল্প থাকবে আমাদের, যেন গায়ে গা ঘেঁষে শুতে হয় আমাদের। আর একটা আদুরে সাদা কালো জীবন, অভাবের ফাঁক ফোঁকরে বয়ে চলা জীবন, আর এক মুঠো রোদ্দুর, এক পশলা বৃষ্টি, এক ফালি চাঁদ, আর ক্রমশই বেড়ে যাওয়া স্বপ্ন গুণে আমাদের জীবনটা যেন চলতো জীবনের নিয়মে। কিন্তু শেষমেশ তুমি আমার সকল স্বপ্ন, চাহিদা, আশা, আকাঙ্ক্ষাকে পায়ে পিষে আমাকে আঘাত করে চলে আসো। জানো, এরপর আমার ভীষণ অভিমান হয়, কষ্ট হয়, হেরে যাই। সিদ্ধান্ত নিলাম তোমাকে নিয়ে ফিরবো, না হয় এই পৃথিবী ত্যাগ করব। এরপর জানি না কি হবে আমার সাথে। আর শবনমকে কেন ছাড়িয়েছি তা আমি তোমাকে বলেছিলাম। ওকে আমি মাফ করলেও সৃষ্টিকর্তার কাছে মাফ পাবে না, যদিও সত্যি আমার সন্তানের খুনি হয়ে থাকে। আর তোমার কাছে আমার শেষ অনুরোধ, আমি জানি না আমাদের সন্তান আদৌ বেঁচে আছে কি না। যদি সত্যি বেঁচে থাকে তাহলে আমি জীবিত থাকতে আমাকে একটু দেখতে দিও প্লিজ। আসলেই অনেক বয়সে পিতা হয়েছি তো, তাই এক্সাইটেড, বুঝেছ সুনেত্রা? যেন দুনিয়াতে কোনো কিছুই আমাকে সন্তান লাভের চেয়ে এত বেশি আনন্দ দিতে পারেনি সুনেত্রা। যতটা আনন্দ পেয়েছিলাম আমি পিতা, আর তুমি আমার সন্তানের মা হবে শুনে। জানো সুনেত্রা, যদি কখনো জানতাম সন্তানের পিতা হয় এত এত আনন্দের, তাহলে আরো কম বয়সে বিয়ে করে নিতাম। কিন্তু খুব দুঃখ হয় আমি এখনো ধোঁয়াশার মধ্যে আছি। আমি সঠিক জানি না আমার সন্তানটি আদৌ বেঁচে আছে কিনা। যদি থাকে তাহলে দয়া করে তাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করো না। করো জোর অনুরোধ রইল তোমার প্রতি। আর আমি জানি সে তোমার কাছে খুব ভালো থাকবে। তোমার প্রতি এটা আমার আত্মবিশ্বাস। অতঃপর সব শেষে তোমাকে নিয়ে আমার কিছু গভীর অনুভূতি ব্যক্ত করে যেতে চাই সুনেত্রা। শেষ বেলায় শুধু এটুকুই বলতে চাই, তোমার অভাবে ব্যথায় ছটফট করেছি, যেমন করে ছটফট করে ফাঁসির দড়িতে চলতে থাকা মৃত্যুদণ্ডের আসামি। এমন গভীর যন্ত্রণায় ডুবে যে কষ্টের বর্ণনা দেয়া সত্যি কঠিন সুনেত্রা। ভালোবাসা যখন জীবনের সঙ্গে গভীরভাবে মিশে যায়, তখন বিচ্ছেদ শুধু শারীরিক কিংবা মানসিক নয়, তা হয়ে ওঠে অস্তিত্বের সংকট। সেই ভালোবাসার মানুষটি চলে গেলে জীবন যেন থেমে যায়, নিঃশ্বাস নেওয়াটাও কেমন যেন নিস্তেজ লাগে। এমনই এক বিচ্ছেদ ও তার ব্যথায় ছটফট করে আমি প্রতিটি মুহূর্তে সেই স্মৃতির ঘেরা টোপে বন্দী হয়ে পড়েছিলাম। তুমি যখন আমার জীবনে ছিলে তখনও হয়তো সবকিছু নিখুঁত ছিল না। মাঝে মধ্যে আমাদের ঝগড়া হতো, মনোমালিন্য হতো, কিন্তু তুমি ছিলে। সেটাই ছিল সবচেয়ে বড় কথা। তোমার উপস্থিতি ছিল আমার বেঁচে থাকার প্রধান অবলম্বন। তুমি আমার কাছে শুধু একটা নাম কিংবা একটা সম্পর্ক ছিলে না সুনেত্রা, তুমি ছিলে আমার শ্বাসের মতো। তুমি ছাড়া বাঁচা যাবে না এটাই যেন বিশ্বাস ছিল আমার। জানো, তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত এখনো আমার মনের গভীরে খোদাই করা আছে। তোমার মাথায় কুসুম গরম তেল মেসেজ করে দেয়া, তোমার ছোট্ট ছোট্ট চুলগুলো ছেড়ে দেয়া, তোমার জন্য কফি করে আনা, তোমাকে বুকে বুকে পড়তে বসানো, এরপর তোমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা, তারপর তোমাকে নিয়ে খুব ভোরে ঘুম থেকে উঠে একসঙ্গে শাওয়ার দেয়া,
এরপর নামাজ পড়া, ব্যালকনিতে দোলনায় বসিয়ে তোমাকে দোল খাওয়ানো, তোমার কানে ফুল গুজে দেয়া, তোমাকে নিয়ে সকাল দুপুর আর রাতের খাবার খাওয়া, অবসরে একসঙ্গে বসে কফি খাওয়া, রাত জেগে গল্প করা, তোমার হাতে হাত রেখে অজস্র স্বপ্ন দেখা ইত্যাদি। এছাড়াও তুমি যখন আমার হাতে হাত রাখতে তখন যেন সব ব্যথা নিমিশেই দূর হয়ে যেত। অথচ আজ তুমি নেই। এই শূন্যতায় আমার ভেতরের অন্ধকার প্রতিনিয়ত আরও ঘনীভূত হচ্ছিল। তোমার চলে যাওয়ার পর প্রথম কটা দিন আমি নিজের মধ্যেই হারিয়ে গিয়েছিলাম। তুমি যে আমার কাছ থেকে চিরতরে চলে যাবে এটা কল্পনাতেও ভাবতে পারিনি। এই প্রথম কিছুদিন আমি প্রতি রাতে ঘুমাতে পারতাম না। ঘুমিয়ে পড়লেও তোমার স্বপ্নে ভেসে উঠতাম। জেগে ওঠার পর বুঝতে পারতাম সব কিছু একটা ছলনা। সেই স্বপ্নে তোমার অস্তিত্ব আর বাস্তব জীবনে তোমার অনুপস্থিতি আমাকে ক্রমশ পঙ্গু করে তুলছিল। তোমার স্মৃতিগুলো আমার মাথায় প্রতিনিয়ত ফিরে আসে। মনে পড়ে তুমি কেমন করে আমার দিকে তাকাতে, কেমন করে হাসতে। সেই হাসি, সেই মায়াবী চোখের চাহনি সব কিছু আজও যেন আমার মনের মধ্যে জীবন্ত। কিন্তু এই জীবন্ত স্মৃতিগুলো এখন যেন বিষ হয়ে উঠেছে, যা প্রতিদিন আমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছিল। একদিকে তোমার স্মৃতির মিষ্টি অনুভূতি, অন্যদিকে তোমার শূন্যতার বিষ। এই দুইয়ের মাঝে আমি ছটফট করছি যেন একজন মৃত্যুদণ্ডের আসামি ফাঁসির দড়িতে ঝুলে থাকার আগে শেষ মুহূর্তে যেভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষায় ছটফট করে। প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে করতে আমি নিজেকে হারিয়ে ফেলেছি, নিজের অস্তিত্ব ভুলে গিয়েছি। তুমি নেই, তবুও তোমার জন্য প্রতিটা সন্ধ্যায় বসে থাকি যদি তুমি ফিরে আসো। কিন্তু আমার সেই প্রতীক্ষা প্রতিদিন ব্যর্থ হয়। তোমার অনুপস্থিতি যেন আমাকে ধীরে ধীরে গ্রাস করছিল, আমায় শূন্য করে দিচ্ছিল। আমি কেবল তোমার স্মৃতিতে বাঁচতে শিখেছি, কিন্তু বাস্তব জীবনে আমি মৃতের মতো হয়ে গিয়েছি। তুমি হয়তো জানো না কত রাত আমি নির্ঘুম কাটিয়েছি তোমার স্মৃতি আঁকড়ে ধরে। যখন কেউ আমার পাশে থাকতো তখন আমি তোমাকে অনুভব করেছি। এমন এক শূন্যতার মধ্যে ডুবে গেছি যেখানে তোমার উপস্থিতি ছাড়া কিছুই পূর্ণ মনে হয় না। তোমার আমাকে ছেড়ে চলে যাওয়া আমার কাছে পৃথিবী থেকে বাতাস, আলো এবং জীবনকেও যেন নিয়ে গিয়েছে। তুমি জানো তোমার অভাবে আমার হৃদয়ে কিভাবে ক্রমাগত রক্তক্ষরণ হয়েছে। মনে হয় যেন কোনো যন্ত্রণা থেকে মুক্তি নেই, সব কিছুই যেন ফাঁকা, সব কিছুই অর্থহীন। তোমার অভাবের যন্ত্রণা এমন গভীর যে আমি কখনো তা পুরোপুরি প্রকাশ করতে পারবো না। তোমার চলে যাওয়া আমার জন্য মৃত্যুর মতোই ছিল, কিন্তু এই মৃত্যুতে আমার শেষ নেই। আমি বেঁচে আছি, কিন্তু প্রতিনিয়ত মৃত্যুর স্বাদ পাচ্ছিলাম। তুমি ছিলে আমার জীবনের প্রতিটা আনন্দের কারণ। যখন তুমি ছিলে তখন জীবন সহজ আর সুন্দর ছিল, কিন্তু আজ সেই সব সহজতা আর সুন্দরত্ব চলে গেছে। প্রতিটি মুহূর্তেই মনে হয় আমি যেন এক শূন্য গর্ভে পড়ে আছি, যেখানে কিছুই নেই, শুধু এক কান্ত নিঃসঙ্গতা। তোমার চলে যাওয়ার পরে আমি বারবার ভাবতাম কোথায় ভুল হলো, কেন তোমায় ধরে রাখতে পারলাম না, আমার কোন ত্রুটি ছিল যা তোমাকে চলে যেতে বাধ্য করলো। তুমি কখনো ভেবেছো কেমন করে আমি বেঁচে আছি তোমার অভাবে? প্রতিটি দিন এক নতুন চ্যালেঞ্জ। তোমার অভাবের যন্ত্রণা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমার মন আর শরীর দুই ধ্বংসের পথে। তোমার স্মৃতির সঙ্গে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমার মধ্যে যে অস্তিত্ব রয়ে গেছে তা শুধুই তোমার স্মৃতির ভারে পিষ্ট হচ্ছে প্রতিনিয়ত। আমি জানি তোমার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকি। কারণ আমি অন্য কোনো উপায় জানি না। তুমি চলে যাওয়ার পর থেকে আমার জীবনের সব পথ বন্ধ হয়ে গিয়েছে। আমি যে তোমায় এত ভালোবেসেছি তা কি তুমি কখনো বুঝেছো সুনেত্রা? আমার সব কিছু ছিল তোমার জন্য, আমার সব স্বপ্ন তোমাকে ঘিরে ছিল। তোমার অভাবে আমার মন এখন একটা খালি বাক্সের মতো। তোমার স্মৃতিগুলোই শুধু সেই বাক্সে রয়ে গেছে। আমি আর নতুন কিছু অনুভব করতে পারি না, আমি আর নতুন কিছু ভাবতে পারি না। তোমার শূন্যতায় আমি প্রতিনিয়ত হেরে যাচ্ছি। আমি আর আগের মতো মানুষ নই। আমার হাসি হারিয়ে গেছে, আমার উচ্ছ্বাস হারিয়ে গেছে। আমি যেন শুধুই একটা শ্বাস প্রশ্বাস নেওয়ার দেহ, যার ভেতরে প্রাণ নেই। তুমি হয়তো নিজের জীবন নিয়ে এগিয়ে গেছো, কিন্তু আমি এখানেই রয়ে গেছি তোমার স্মৃতির মধ্যে।
তোমার ভালোবাসার মধ্যে। আমার কাছে আর কিছুই নেই, শুধু তোমার অভাব। আমি জানি না এই অভাব আমাকে আর কতদিন এভাবে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করবে। যেন কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ানক, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। আমিও এক ভুক্তভোগী সুনেত্রা। সে যাই হোক, তবে তুমি হয়তো এখন অন্য জীবনের দিকে মনোনিবেশ করেছো, কিন্তু আমার কাছে তুমি আজও সেই মায়াবতী, যাকে আমি প্রতিদিন দেখতে চাই। তোমার জন্য আমার মনে আজও সেই রকম ভালোবাসা আছে, যেমনটা আগেও ছিল। হয়তো তুমি আমার জীবনে ফিরবে না, হয়তো আমরা আর কখনো একসাথে হব না, তবুও তোমার জন্য এই ভালোবাসাটা আমি মনের গভীরে লালন করে চলেছি। জানো সুনেত্রা, আমাদের সম্পর্কটা ফর্মালিটির হোক সেটা আমি কখনো চাইনি। আমি বরাবরই চেয়ে এসেছি আমাদের সম্পর্কটা মুক্ত হোক, স্বাধীন হোক, কেউ কারো উপর জোর করে কিছু চাপিয়ে না দিক। আমি চেয়েছি আমাদের মাঝে মায়ার জন্ম হোক, যে মায়া সব কিছু করতে পারবে কিন্তু কখনো ছেড়ে যাবে না। খেয়েছো, কি করো, এইসব ফর্মালিটির সম্পর্ক আমি কখনো চাইনি। দুজনকে বোঝার মতো, বুঝিয়ে বলার মতো, বুঝিয়ে রাখার মতো একটা মানুষ চেয়েছি, সুন্দর সম্পর্ক চেয়েছি। মায়া থাকলে সবই সম্ভব, মায়া থাকলে ভালোবাসাও যায়। জানো সুমিত্রা, কিছু মানুষ শুধু ছেড়ে যায় না, কলিজা ছিঁড়ে নিয়ে যায় আর বলে যায় আমার থেকে অনেক ভালো পাবে, তখন তুমি আমাকে ভুলে যাবে। জানো, অথচ তার কথাই ভাবতে ভাবতে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তবুও সে বোঝে না। প্রিয় সুমিত্রা, মনে আছে তোমার এক স্নিগ্ধ বর্ষণ মুখর রাত্রিতে নিঃসঙ্গ ভেজা কাঠগোলাপের ন্যায় তোমাকে কুড়িয়ে পেয়েছিলাম আমি। তুমি তো আমার নিঃসঙ্গ ভেজা কাঠগোলাপ, প্রিয় নিঃসঙ্গ ভেজা কাঠগোলাপ, আমার ছোট্ট বউ, আমার রক্ত জবা, আমার হলদে অলকানন্দা, আমার নীল অপরাজিতা, আমার নীল নয়না সুনেত্রা, আমার প্রিয় মায়াবতী, প্রিয় মায়াময়ী, প্রিয় সর্বনাশী। তোমার নতুন জীবনের জন্য আমার শুভকামনা সব সময় থাকবে। তুমি যে পথেই যাও, আমার ভালোবাসা সব সময় তোমার সাথে থাকবে। আমি জানি তুমি হয়তো আমার এই ভালোবাসার কোনো মূল্য দেবে না, কিন্তু তবুও আমি জানি আমার মনে সেই জায়গাটা আজও তোমার জন্য সংরক্ষিত আছে। তবে তুমি যেখানেই থাকো, আমাকে ছাড়া যেমনভাবেই থাকো, আমি তোমার সুখ শান্তি কামনা করি। হয়তো কোনোদিন আমাদের পথ আর মিলবে না, হয়তো আমরা আর কখনো একসাথে কথা বলবো না, কিন্তু আমি আমার মনে সেই ভালোবাসাটা আজীবন ধরে রাখবো। তুমি যেখানেই থেকো, সুখে থেকো, ভালো থেকো। আমার ভালোবাসা সবসময় তোমার সঙ্গেই থাকবে চিরকাল। আমি তোমাকে হারিয়েছি, কিন্তু আমার ভালোবাসা কখনো হারাবে না। ভালোবাসি প্রিয় সুনেত্রা, ভালোবাসি তোমায়, ভালোবাসি। ইতি, তোমার শেহজাদ। ডায়েরির পাতাগুলো ভিজে গেল মিঠির চোখের নোনা জলে। আচমকা শব্দ করে ডুকরে কেঁদে উঠল মিঠি। এক পর্যায়ে হিচকে উঠল, তলপেটে চিনচিন করে ব্যথা উঠল। পেট চেপে ধরে রকিং চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে গ্রিল ধরে বাইরে বাগানের দিকে তাকালো। আচমকা চাঁদার তারাগুলো লুকিয়ে গিয়ে মুষলধারে ঝুম বৃষ্টি শুরু হলো। ততক্ষণে গাঢ় অন্ধকার নেমে রাত্রি ঘনিয়ে এলো। বাগানের লাইটগুলো জ্বলছে, কি সুন্দর দ্রুতি ছড়াচ্ছে। আচমকা লাইটগুলো সব একসঙ্গে নিভে গেল। চমকে উঠল মিঠি। হঠাৎ দেখতে পাই বাগানের মাঝ বরাবর ধবধবে সাদা কাফনে মরানো ঠিক শেওজাদের মতো একটা লাশ পড়ে আছে। শিউরে ওঠে মিঠি। বৃষ্টিতে ভিজছে লাশটা, বুড়িটা একটু উঁচু হয়ে আছে, মুখটা দেখা যাচ্ছে না। লাশটার উপর আচমকা বজ্রপাত হয়, মুহূর্তে লাশটা ঝলসে যায়। চিৎকার করে উঠল মিঠি, জোরে জোরে শ্বাস ফেলে হাঁপাতে লাগলো। ফিরে যান শেহজাদ। আমি ফিরে গেলে তুমি আমাকে ভুলে যাবে সুমিত্রা। শ্বাস আটকে রইল মিঠি। তার তলপেটে ভীষণ পেন হচ্ছে, কিন্তু কাউকে ডাকার শক্তি পাচ্ছে না। বাকশক্তি হারিয়ে ফেল। আপনি ফিরে যান শেহজাদ। তুমি তো আমাকে ভুলে যাবে সুমিত্রা। ভুলবো না, ভুলতে পারছি না। পেট চেপে ধরল মিঠি। তবু আমি যাব না, যাওয়ার জন্য তো আমি আসিনি, তোমাকে ভালোবাসিনি। ডুকরে কেঁদে উঠল মিঠি, অসহায় কণ্ঠে বলে উঠল, ফিরে যান। না। হাঁপাতে লাগলো মিঠি, চোখ মুখ
ঝাপসা হয়ে অন্ধকার হয়ে এলো। রোজ কত কিছুই তো ভুলে যাই শেহজাদ, চাইলেও মনে করতে পারি না। তবুও মাঝে মাঝে মনে হয় সব কিছু ছাড়িয়ে আপনাকে ভুলে যাই, আপনাকে ভালোবাসাগুলো ভুলে যাই, আপনার সাথে কাটানো প্রতিটি স্মৃতি ভুলে যাই। তাহলে আপনিও নেই, ভালোবাসাগুলোও নেই, স্মৃতি নেই, কষ্টও নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। অথচ দেখুন, যখনই ভুলে যেতে চেষ্টা করি তখনই শ্বাস বন্ধ হয়ে আসে। যদি বেঁচে থাকাই ভুলে যাই, তবে সেই ভুলে যাওয়ার মানে কি শেহজাদ? বলুন, হৃদয় স্পন্দন বন্ধ করে কি বেঁচে থাকা যায়? ভুলে যাওয়া কি এতই সহজ? জীবনে যার জন্য একবার অনুভূতি জন্মায়, সে জীবনে না থাকার সত্ত্বেও তার জন্য সেই অনুভূতিটা থেকে যায় আজীবন। ভুলতে পারবো না আপনাকে, ভুলতে পারবো না। আপনি মরে গিয়েও জিতে গেলেন আমার মাঝে, আর আমি বেঁচে গিয়েও হেরে গেলাম আপনার মাঝে। কিন্তু আমি তো হারতে পছন্দ করি না শেহজাদ, আমি তো জিততে পছন্দ করি। এ কেমন জীবন আমার? এমন জটিল জীবন আমি তো চাইনি। তাচ্ছিল হাসলো শেহজাদ। বেলকুনি থেকে মিঠির গঙ্গানের শব্দ শুনতে এক প্রকার ছুটে আসে আবৃসাম। দেখলো পেট চেপে ধরে মিঠি চোখমুখ উল্টিয়ে গঙ্গাচ্ছে। ঘাবড়ে গেল আবৃসাম। এই মিঠি, কি হয়েছে তোমার? কিছু বলতে পারলো না মিঠি, গঙ্গাতে লাগলো সমানে। মিঠির এই গঙ্গানির কারণ আবৃসাম জানে, নিশ্চয়ই হ্যালুসিনেশন হয়েছে আবারও। শেহজাদের সাথে কথা বলেছিল। দীর্ঘশ্বাস ফেলে আবৃসাম। এটা আজ ৮-৯ বছর ধরে হয়ে আসছে। অনেক ডাক্তার দেখিয়েছে, লাভ হয়নি। মারাত্মকভাবে মিঠি অ্যাডিকটিভ। পাজকলে তুলে নিতেই বুঝতে পারল ওয়াটার ব্রেক হয়েছে মিঠি। বুঝতে পারল লেবার পেইনও উঠেছে। আচমকা চেঁচিয়ে উঠল মিঠি। ওইখানে একটা ডেড বডি। কোথায়? ওই যে বাগানে বৃষ্টিতে ভিজছে। কোথায় বৃষ্টি? হাত বাড়ি বৃষ্টি দেখায় মিঠি। আবৃসাম জানে মিঠি এখন বাস্তব জগতে নেই। সে বৃষ্টি দেখছে, ডেড বডি দেখছে, বজ্রপাত দেখছে, রক্ত দেখছে, অতঃপর শেহজাদকে দেখছে, শেহজাদের মৃত্যুও দেখছে। এমনটা হয়ে আসছে মিঠির সাথে। স্পষ্ট শেহজাদের মৃত্যু দেখেছি, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না মিঠি। বের এতগুলো বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটু স্বস্তি পেল না আবৃসাম। তবু মেয়েটাকে ভালোবাসি বলে কিছু বলতে পারে না। গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। বেশ অনেকক্ষণ যাবৎ লেবার রুম থেকে মিঠির চিৎকার চেঁচামেচি শোনা গেল। আবৃসাম আর দাঁড়ালো না, সেও লেবার রুমে ঢুকে মিঠির কাছে যায়। আবৃসামকে দেখতে মিঠির মনে হলো শেহজাদ দাঁড়িয়ে রয়েছে তার হাত ধরে। আবৃসামের দিকে তাকিয়ে ডেকে উঠল। শেহজাদ, শেহজাদ। নীরব হয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় মিঠির ফুটফুটে একটা পুত্র সন্তানের জন্ম হয়। যত্ন নিয়ে পুত্রবধূর ডেলিভারি কায়নাত কাজী নিজেই করেন। হ্যাঁ, কন্যা সন্তানদের বেলায়ও তিনি করেছেন, কিঞ্চার সময়ও তিনি নিজেই করেছেন। সেন্সলেস হয়ে যায় মিঠি। বেবিটাকে নারী ভুঁড়ি সহ মিঠির বুকের উপর শুয়ে রাখেন। মায়ের বুকে শুয়ে সদ্য ভূমিষ্ঠ বাচ্চাটা চিকন লাল লাল ঠোঁটগুলোকে বাঁকা করে ভেঙে কি সুন্দর করে কাঁদতে লাগলো। মিঠির হাত ধরে বেবিটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল আবৃসাম। মেয়েটির দিকে তাকাই, মুখটা কেমন মলিন এবং নীল হয়ে গিয়েছে মেয়েটার। সারা শরীর ঘেমে নেই একাকার। দীর্ঘশ্বাস ফেল। একটা নবজাতকের সঙ্গে নতুন করে জন্ম নেই একজন মা। বাচ্চাটা জন্ম দিতে গিয়ে ভীষণ কষ্ট পেয়েছে মিঠি। ভীষণ মায়া হলো আবৃসামের। বাচ্চাটা কান্না করতে আছে। মৃদু হাসেন কায়নাত কাজিন। পুত্রের পুত্র সন্তান জন্ম নিয়েছে। খুব যত্নে নাড়িটা কেটে তাতে ক্লিপ পরিয়ে নরম গরম টাওয়ালে জড়িয়ে কোলে তুলে নেন। মায়ের দিকে তাকাই আবৃসাম। তার মুখে কি সুন্দর মিষ্টি স্নিগ্ধ এবং পরিতৃপ্তির হাসি। পুলকিত হয় আবৃসামের মন। মায়ের মুখে স্নিগ্ধ হাসিটা দেখতেই কেন জানি তার কষ্ট কমে গেল। মনটা ফুরফুরে হয়ে গেল। আহা, মায়ের হাসিও বুঝি কষ্ট দুঃখ লাঘব করতে পারে। ছেলের কোলে সদ্য ভূমিষ্ঠ নবজাতককে তুলে দেন তিনি। বাচ্চাটা কাঁদছে। আবৃসাম তাকিয়ে থাকে। কি সুন্দর বাচ্চা। ছোট ছোট হাত পাগুলো নাড়ছে। ইস, ঠোঁটগুলো চিকন চিকন লাল। বাচ্চাটা হঠাৎ করে চোখ মেলে তাকাই, দেখলো কি সুন্দর একজোড়া চোখ, ঠিক মিঠির মতো। মনে পড়লো মিঠির জন্মের কথা। মিঠিকে প্রথম সেই কোলে নেয়, তখন তার কোলে পুচকে মিঠি ঠিক এইভাবে হাত পা নেড়ে কান্না করেছিল। সেদিন যে কি সুন্দর আর মায়াময়ী লাগছিল, সেই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই।
ঘোর ভাঙ্গে আবিসামের। বেবিকে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কিছুক্ষণ পর কেবিনে দেওয়া হয় মিঠিকে। ফ্রেশ হয়ে কায়নাত কাজিনও বেরিয়ে যান। শুভ্র বেডের উপর ঘুমিয়ে রয়েছে ক্লান্ত মিঠি। ভীষণ দুর্বল হয়ে পড়েছে সে। কায়নাত কাজিনের কোলে বাচ্চাটা কেঁদে উঠল হঠাৎ। নিভু চোখে তাকায় মিঠি। বাচ্চাটিকে ব্রেস্ট ফিডিং করাতে সাহায্য করেন তিনি। বেবিটা ঘুমিয়ে পড়ে। ততক্ষণে বাসা থেকে ছুটে আসেন আহসান সাহেব, আফন, কিঞ্জা সহ তাদের বেবিগুলো। আবরিসাম তার মেয়েদের কোলে তুলে চুমু খেয়ে আদর করতে লাগলো। বাচ্চাগুলো তার জান প্রাণ সব। আফনের কোলে তার বাচ্চা দুটো। একটা বাচ্চাও বাবা ছাড়া কিচ্ছু বুঝে না। কিঞ্জাও 8 মাসে প্রেগনেন্ট, তাই হসপিটালে ছুটে এসেছে এই রাতের বেলাও। বেডের উপরে মিঠির পাশে কিঞ্জাকে আস্তে করে ধরে বসান আহসান সাহেব। মিঠির দিকে তাকায়, মলিন হাসি উপহার দেয় সে। বাচ্চাটিকে কোলে তুলে নেয় কিঞ্জা। হঠাৎ বলে উঠল, আফান দেখো, বেবিটা দেখতে ঠিক আমার মতো, তাই না? হ্যাঁ। ইস, কি সুন্দর বেবি। নীরব রইল আবরিসাম। মেয়েদের কোলে নিয়ে বেরিয়ে যায় কেবিন থেকে। সেদিকে এক পলক তাকে কিঞ্জা। আবরিসাম থেকে দু চোখে দেখতে পায় না। মেয়েটির ভাগ্য কত ভালো, মানসিক রোগী, তারপর আবরিসাম কত আদর যত্ন আর ভালোবাসে বলা যায় মাথায় তুলে রাখে। ধমকে কথাও বলতে দেখেনি কখনো। তাও কেন যে মিঠি মেন্টালি সিক বুঝতে পায় না কিঞ্জা। ক্যালিফোর্নিয়ায় আসার পর থেকে সারাক্ষণই হাসি খুশি দেখত। হঠাৎ কি হলো যে মিঠি মেন্টালি সিক হয়ে পড়ল, কিঞ্জা ভেবে পায় না কিছু। তবে আফনের সাথে তার সব ঠিক হয়ে গিয়েছে। তাদের এখন দুটো ছেলে মেয়ে। এই তো কিছুদিন পর আরেকজন আসবে। জানতে পারলো এবার মেয়ে হবে। মিঠি তো এবারও আগে ভাগে নাম রেখে দিয়েছে মিষ্টি, মিহি আর মৃদু। ব্যাস, নিজের পেটের উপর হাত রেখে মুচকি হাসে কিঞ্জা। মিটির বাচ্চা হবে শুনে কিঞ্জা কান্নাকাটি করে। সুসাইডের চেষ্টা করেছে। শেষে দীর্ঘ সময় নিয়ে আফনের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। আর আফনও তাকে খুব সাহায্য করেছিল। বর্তমানে তাদের দুটি সন্তান, এক মেয়ে এক ছেলে। আদর করে মিঠি তাদের নাম দিয়েছে মিষ্টি আর ছেলের নাম মৃদু। কিঞ্জা তার বাচ্চাদের চোখে হারায়। ভীষণ সুন্দর তারা, ঠিক দেখতে আফনের মতোই কিউট, স্বাস্থ্যবান আর গুলুমুলু। তার বাচ্চাগুলো দেখতে খুব কিউট। আফন তো তার ছেলে মেয়ে বলতেই অজ্ঞান। আসলে সব বাবারা বোধহয় এমনই, বাচ্চাদের জন্য পাগল, আর বাচ্চারাও তার বাবার জন্য ভীষণ পাগলাটে হয়। টুকটাক মিটির সাথে কথা বলে বাসে ফিরে যায় আহসান সাহেব, আফন, কিঞ্জা। মা আর তার মেয়েদের পাঠিয়ে দেয় আবরিসাম। মায়ের কাছে থাকতে পারবে তার মেয়েরা। 4টা নাতিপুতি এখন ওনাকে সারাদিন জ্বালিয়ে মারে। কোথায় মা কোথায় কে খেয়ালই থাকে না। বাবারা ফিরে তখন বাবাদেরকে জ্বালিয়ে মারে। রাতে সে মিঠির সাথে থাকবে। এক করে সবাই চলে যায়। কেবিন খালি। ছোট্ট বাচ্চাটি ঘুমিয়ে রয়েছে মিঠির বুকের কাছে। মিঠির চোখ বুজে রয়েছে, তবে চোখের কোণ বেয়ে অনবরত অশ্রু গড়াচ্ছে। আবরিসাম কেবিনে ঢুকে মিঠির সামনে বসে। কিছুক্ষণ মিঠির রক্তিম এবং গাল ভেজা মলিন মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ নিজের শুকনো ঠোঁট দুটো পরপর ছোঁয় কপালে। চোখ মেলে তাকায় মিঠি। ফের টুপ করে অশ্রু গড়িয়ে পড়ে চোখের কোণ বেয়ে। শেহজাদ! অস্পষ্ট স্বরে ডেকে উঠল মিঠি। থমকে যায় আবরিসাম, তবে নীরব রইল। ঘোর ভাঙে মিঠি। আবরিসামের মলিন মুখ দেখে থমকাই। সরি। মৌন রইল আবরিসাম। আসলে আমি ওনাকে ভুলতে পারছি না। সারাক্ষণ হ্যালোসিনেশন হচ্ছে। আমি মুক্তি চাই এসব থেকে। যতই দিন যাচ্ছে ততই যেন পাগল পাগল লাগছে নিজেকে। ওনার সাথে কাটানো সকল ভালো মন্দ মুহূর্তগুলো সারাক্ষণ মনে পড়ে শুধু। কত কিছু বলতাম ওনাকে, সব কিছু শুধু মাথার ভেতর ঘুরপাক খায়। কিভাবে কি করব আমি কিছুই বুঝে আসে না। এক সময় যাকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারতাম না, আমার ভালো লাগতো না, নিজেকে পাগল পাগল মনে হতো। এখন তাকে ছাড়া আজ কতগুলো দিন হয়ে গেল, কিছু ভালো লাগে না আমার। দিনকে দিন আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, মানসিক রোগীতে রূপান্তরিত হচ্ছি। উনি কি তোমায় আমার থেকেও বেশি ভালোবাসতো? যুবথুপ প্রলম্বিত পাপড়ি বিশিষ্ট আশ্চর্য শালক ফুলরূপী নজর কাড়া চোখ জোড়া দৃষ্টি নামিয়ে ফেল মিঠি। ওনার সাথে তোমার ভালোবাসার তুলনা করলে ভুল হবে এবং বোকামিও। তুমি আমার জন্য যা করেছো তা তিনি কখনো করেননি। ওনার সাথে প্রায় আমার 7-8 মাসের সংসার।
আসলেই মায়া হয়ে গিয়েছিল ভীষণ, মায়াটাই কাটাতে পারছি না। একটা সত্যি কথা হলো, নারী মুগ্ধ হয় যত্নে, সম্মানে, গুরুত্বে। তিনি বয়স্ক হলেও বিন্দু মাত্র আমাকে অসম্মান করেনি, বরং একটু অতিরিক্ত খেয়াল করেছে, আমাকে যত্ন করেছে, গুরুত্ব দিয়েছে, সম্মান করেছে। ওনার কাছে অনেক সুখে ছিলাম আমি। আমরা অনেক সুখী কাপল ছিলাম জানো। প্রিয় মানুষের সংস্পর্শে থাকার চেয়ে কারো প্রিয় মানুষ হওয়া ভাগ্যবান, ভাগ্যবতী। আমিও তাদের একজন ছিলাম। কিছু বলতে পারল না আবিশাম। তোমার কি রাগ হয় না আমার ওপর? তোমার কেমন হতো? আবারও অশ্রু গড়িয়ে পড়ল। শেহজাদ যখন শবনম ভেবে ভুলবশত তাকে ডেকে উঠত, তখন মিঠি ভীষণ রাগ করত, ঝগড়া করত, সহ্যই করতে পারত না এই নামটা। এটা নিয়েই দুজনের মধ্যে মনোমালিন্য হতো। আসলে শেহজাদও অনেক চেষ্টা করত শবনমকে ভুলার, কিন্তু অভ্যাসবশত ডেকে ফেলত। আর তখনই মিটি অবুঝপনা করত বেশি। মারপিট, লাগালাগি, ছোড়াছুড়ি তো ছিলই। মানুষ তো তখন প্রতিক্রিয়া না করে অসহায়ের মতো তাকিয়ে থাকতো। অসীম ধৈর্য মানুষটার। ডুকরে কেঁদে উঠল মিঠি। 7-8 মাসের সংসারে 7 বছর পার হলেও ওনাকে ভুলতে পারছি না। সেখানে 5 বছর সংসার করে ওনাকে আমি প্রেশার ক্রিয়েট করতাম ওনার এক্সকে ভুলতে। আজ আমি বুঝতে পারছি আমি ওনার ওপর সব সময়ই অন্যায় অবিচার করেছি। কতটা অভিমান পুষে উনি পৃথিবী ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, সব আমার রাগ, জিদ আর ভুল বোঝাবুঝির কারণে। বুকের সাথে মিশিয়ে নিল মিঠিকে। যা হওয়ার হয়ে গিয়েছে। এখন এইসব ভাবলে তুমি তো আরো সিক হয়ে পড়বে। তুমি কি চাও না সুস্থ হতে? টইটুম্বর চোখজোড়া থেকে অজস্র জল গড়িয়ে পড়তে লাগলো জলপ্রপাতের ন্যায়। মিঠি তাকিয়ে রইল অসহায় নেত্রে। অতীত ভুলতে চাই আমি। অতীতকে ভুলতে নেই মিঠি, অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। অতীত ভোলার যত চেষ্টা করবে তত বেশি মনে পড়বে, তত বেশি কষ্ট হবে। তার থেকে অন্য কোনো কিছু কাজ নিয়ে নিজেকে সারাদিন ব্যস্ত রাখলেই অতীত এমনিই মন থেকে অনেকটা অস্পষ্ট হয়ে যাবে। সবটা হয়তো ভোলা যাবে না, স্মৃতিতে রয়ে যাবে, তবে কষ্টটাও অনেক কমে যাবে। মাঝে মাঝে মনে পড়ে গেলে থেকে যাবে শুধু একটা দীর্ঘশ্বাস। আসলেই অতীত কখনোই ভুলে যাওয়া যায় না। কত বছর হয়ে গেল তবুও মনে পড়ে ওনার পুরাতন স্মৃতিগুলো, আমাকে তাড়া করে বেড়ায়। স্মৃতিগুলো মনে হলে আমি ঠিক ওই সময়টায় চলে যাই। আমার কেমন খারাপ লাগতে থাকে। এক সময় ভীষণ মন খারাপ লাগে, ভীষণ মন খারাপ। অনেকেই বলে আস্তে আস্তে ভুলে যাব, সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি কাউকে বোঝাতে পারি না যে যত দিন যায় আরও বেশি মনে পড়ে। একটা সেকেন্ডের জন্য ভুলতে পারি না। অতীত ভোলা অসম্ভব। যতদিন বেঁচে থাকবে একদিন না একদিন ঠিকই পুরনো অতীত মনে পড়বে আর কষ্ট পাবে। তবে হ্যাঁ, অতীত অবশ্যই ভোলা যায় যদি কারো বর্তমান তার অতীতের থেকে ভালো হয়। মানুষ অতীতের জিনিস আঁকড়ে ধরে বসে থাকে, তাই তারা ভুলতে পারে না। জানোই তো, নরধম অতীত চায়ের মতো তরল নয় যে সহজেই গড়িয়ে পড়ে ভ্যানিশ হয়ে যাবে। অতীত জমতে জমতে পাথর হয়, ক্ষয় হতে হতে মৃত্যু এসে যায়, তবুও অতীত নিঃশেষ হয় না। তুমি তোমার জীবনের কষ্ট, খারাপ লাগার মতো কোনো অতীত মনে রাখার চেষ্টা করো না। সর্বাবস্থায় শুকরিয়া আদায় করো, দেখবে জীবনে ভালো মুহূর্তগুলোই সামনে আসবেই। আমি তো আজ 7-8টা বছর যাবত ওনাকে ভোলার চেষ্টা করছি, কিন্তু ভুলতে পারছি না। যদি একটু একা থাকি তাহলে ওনার কথা, ওনার মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। জানো, কিছু মানুষ আমাদের জীবনে খুব অল্প সময়ের জন্য আসে আর রেখে যায় না ভোলার স্মৃতি। অতীতের মানুষকে আস্তে আস্তে ভুলে যাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু অতীতের ঘটা ক্ষতগুলো ভোলা অত সহজ নয়। মনের মধ্যে গেঁথে থাকে প্রত্যেকটা ক্ষত। মনে করি হাজারো অতীত ভুলে গেছি, পরে দেখি কোনো একটা উপায়ে সেটা আবার দেখা দেয়। সে যাই হোক, সব বাদ দাও, যা হওয়ার হয়ে গিয়েছে। আমাদের সন্তানদেরকে ভালোবাসো না তুমি? মাথা নাড়ালো। বাসি। তাদের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে, মুভ অন করতে হবে, সুস্থ হতে হবে। অতীত আর অতীতের স্মৃতি ভুলে ভালো থাকতে হবে। তুমি ভালো তো আমাদের সন্তানরাও ভালো। বুঝতে পেরেছ? মাথা নাড়েই মিঠি। আরেকটা কথা শোনো, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষের জন্যই সবচেয়ে বেশি ঝগড়া মনোমালিন্য হবে। এটাই স্বাভাবিক। যেসব স্বামী স্ত্রী এসব কাটিয়ে নিজেরা সুখী হতে জানবে তাদের ভালোবাসাই সত্য। তাই ধৈর্য ধরা উচিত। আর জয় হোক ধৈর্যের, জয় হোক ভালোবাসার। আর না হেরে যাক ভালোবাসা, আর না জিতে যাক শয়তান কিংবা কোনো মুখোশধারী পক্ষ। মুগ্ধ হলো মিঠি। মানুষ হিসেবে ভালো মানুষ ছিলেন শেহজাদ। আমার বিশ্বাস আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করবেন। আর আমার এও বিশ্বাস তিনি পরপারে ভালো আছেন, এবং ভালো আছে তোমার প্রথম সন্তানটিও।
অর্থাৎ ওনারা পিতা কন্যা দুজনেই ভালো আছেন। শেহজাদ একা নয়, সে তার সন্তানের সাথে ভালো আছে, সুখে আছে। তাই তুমি আজেবাজে চিন্তা করো না। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। তিনি বজ্রপাতে শহীদ হয়েছেন, নিশ্চয়ই আল্লাহ ওনাকে শহীদের মর্যাদায় ভূষিত করবেন। মানুষ মরণশীল, আজ না হোক কাল তো মৃত্যুস্বাদ নিতেই হবে প্রত্যেক প্রাণীকে। তাই বলবো, আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে তুমি ওনার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করতে পারো। আর প্রতি বছরই ওনার আত্মার মাগফিরাত কামনা করে এবং তোমার খুশির জন্য ওনার মৃত্যুবার্ষিকীতে যা করার প্রয়োজন আমি তাই করেছি এবং করব বেঁচে থাকলে ইনশাল্লাহ। তুমি এই বিষয়টি নিয়ে আর চিন্তা করো না। পরপরে আল্লাহর কাছে তিনি ওনার সন্তানকে নিয়ে খুব ভালো আছেন আমার বিশ্বাস। আবরিশামের দিকে তাকাই মিঠি। কত সুন্দর মন তার। হ্যাঁ, শেহজাদের মৃত্যুবার্ষিকীতে তার রুহুর মাগফিরাত কামনা করে আবরিশাম মিলাদ পড়িয়ে এতিমখানায় টাকা পয়সা, খাবার ইত্যাদি সব দান করে। শুধু তাই নয়, শেহজাদ শবনমের জন্য 20 লাখ টাকা লোন নিয়েছিল ব্যাংক থেকে এবং দেশও অনেক দেনাপানা করে এসেছিল। আস্তে আস্তে সব টাকা শোধ করে দিয়েছে আবরিশাম, আর তার আবরিশামের প্রতি কৃতজ্ঞ মিঠি। ওনাকে আপনি জেলাস ফিল করেন না? করলে তো ওনাকে ক্যালিফোর্নিয়া যেদিন দেখেছি সেদিনই মেরেই হাড়গোড় ভেঙে ফেলতাম, কিংবা আমার গার্ড দিয়ে গুম করে ফেলতাম। তুমি এবং তিনি সব সময় আমার গার্ডদের নজরবন্দি ছিলে, ভুলে যেও না। অবাক হয়ে তাকায় মিঠি। আপনার প্রিয় মানুষটাকে তিনি নিয়ে গেছেন, আপনার কি এর জন্য রিভেঞ্জ নিতে মন চাইতো না? চাইলে তো কত কিছু করা সম্ভব, কত কিছু করা যেত, কিন্তু আমি চাইনি। রিভেঞ্জ নিতে পছন্দ করি না আমি। তাকিয়ে রইল মিঠি। কপালে চুমু খাই আবরিশাম। আসো, তারা গুনব। ছোট্টবেলা থেকেই তারা গোনা মিঠির একটা অভ্যাসে পরিণত হয়েছে। পাজা কোলে তুলে করিডোরে নিয়ে যায় মিঠিকে। আকাশের দিকে তাকায় মিঠি। পুরো আকাশ জুড়ে তারা, মনে হচ্ছে মাটিতে নেমে এসেছে একরাশ নক্ষত্র। এতটাই নিকটে দেখা যাচ্ছে তাদের। সব ভুলে হাত বাড়িয়ে একটা একটা করে তারা গুনতে লাগলো মিঠি। একটা তার বাবা, একটা তার মা, একটা শেহজাদের বাবা, আরেকটা শেহজাদের মা, আরেকটা শেহজাদ, আরেকটা তার প্রথম সন্তান। সবগুলো তারা একসঙ্গে চকমক করে জ্বলে উঠল। অনেকগুলো তারার মধ্যে থেকে হঠাৎ একটা তারা খসে পড়ল। ভীষণ মন খারাপ হলো মিঠির। দেখতে তো খুব ভালো লাগছিল, কিন্তু হঠাৎ খসে পড়লো কেন? নিশ্চয়ই ওটা শুকতারা। হ্যাঁ, শুকতারাগুলোই তো নাকি এইভাবেই খসে পড়ে। যদিও তারা খসে পড়ার ব্যাপারে মিঠি শিওর না। আবারও তাকাই অজস্র তারার ভিড়ে। দুটি তারা একটু বেশি ঝলমল করছে। আচ্ছা, ওই তারা দুটি কে হতে পারে? তারা দুটির দিকে তাকিয়ে রইল মিঠি। মনে মনে বলল, আপনি বলেছিলেন একা তারা গুনতে নেই। আজ আমি একা তারা গুনছি না শেহজাদ, আপনি বিহীন আরেকজন সঙ্গী করে তার সাথেই তারা গুনছি। তবে কি আপনি এটাই চেয়েছিলেন? আপনি কি খুশি? তাই বলে কি আমার সুখ দেখে আপনারা বাবা মেয়ে একটু বেশিই ঝলমল করছেন, তাই না? আচ্ছা, আমি যদি ভুল না হই তাহলে ওই দুটি তারা আপনারা দুইজন, তাই না? আপনি অহেতুকেই আমাকে জাজ করছেন। এখন দেখুন আপনার সন্তান আপনার সঙ্গে, নিশ্চয়ই আপনারা বাবা মেয়ে দুজন আমি বিহীন খুব আনন্দে আছেন, তাই না? টুপ টুপ করে গালপে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আপনার কপালে আমি নেই, আবার কপালে আপনি নেই, অথচ আপনার হৃদয়ে আমি থাকি, আমার হৃদয়ে আপনি থাকেন। এ কেমন ভাগ্যের অঙ্ক শেহজাদ? কোন সূত্রের সমাধান? আদৌ কি মিলবে হিসাব শেহজাদ? জীবনের এমন এক পর্যায়ে এসে আজ আমারও বলতে ইচ্ছে করছে, প্রেম তাই ঠুকনো, আশা বেশি রেখো না, ঋণতি বিরহ এটা যেন ভুলো না। আরও বলতে ইচ্ছে হয়, লোকে বলে আমিও দেবদাস সেজে ঘুরি, পার্বতী আর চন্দ্রমুখীর প্রেমানলে পুরি। আসলে তো মিথ্যা নয়, নারী চন্দ্রমুখী পার্বতী সেজে সবাই চিরসুখী। তারপর বলতে ইচ্ছে হয়, দেবদাসরা মরে মুক্তি পায়, পারোরা জ্যান্ত দগ্ধায়। আমিও এক পার্বতী আর আপনি আমার দেবদাস। হেরে গেছে পার্বতী, হেরে গেছে দেবদাস, বেঁচে আছে আজও তাদের বিরহের ইতিহাস। সে যাই হোক, আপনাকে হারানো নয় শেহজাদ, যেন এক ফেরেশতাকে হারালাম। ভালো থাকবেন তারাদের দেশে, শ্রেষ্ঠ তারা হয়ে, মহাতারা হয়ে। পেরিয়ে গেল আরও 3 বছর। 1 অক্টোবর আজ। ছোট্ট শুভ্রকে ঘুম পাড়িয়ে একমগ ধোয়া ওঠা কফি নিয়ে বেলকুনিতে এসে বসলো মিঠি। হাতে তার শেহজাদের পুরনো সেই ডায়েরিটা। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে, উঠেছে অসংখ্য তারাও। ম্যাগনোলিয়া
ফুলের সুবাস এসে নাকে লাগছে। মৃদু মন্দ সমীরণ বইছে। চেরি ব্লসমের পাপড়িগুলো উড়ে এসে গায়ে পড়ছে। অদূরে গার্ডেনে গাছের নিচে পুষ্প বর্ষণ হচ্ছে। রূপালী চাঁদের আলোয় সূক্ষ্ম দৃষ্টিতে সব দেখতে পাচ্ছে মিঠি। মিঠির সূক্ষ্ম দৃষ্টিকে উপেক্ষা করতে পারে না কিছু। সব কিছু সে দেখে, চাঁদ, জ্যোৎস্না, বৃষ্টি কিংবা ঘাস ফড়িংটিও। মলিন হাসল ভাবলেশীন হয়ে। গরম কফির মগে গোলাপি পাতলা চিকন ঠোঁট জোড়া ছোঁয়। ভীষণ ইচ্ছে জাগলো রূপালী চাঁদটাকে একটু ছোঁয়ার, কিন্তু চাইলেই তো সে ছুঁতে পারবে না। ইচ্ছে করছে চীনে যেতে, শাওলিও পর্বতে উঠে কাছ থেকে চাঁদটির সৌন্দর্য দেখতে। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হঠাৎ। যাকে নিয়ে চাঁদ ছোঁয়ার, চাঁদ দেখার প্রবল ইচ্ছে সে তো পৃথিবীতে নেই। দৃষ্টি নামালো আনমনে। ক্রমশ ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টাতে লাগলো। শেহজাদের ডায়েরি শেষ পাতাটা খালি, তাতে কিছু লেখা নেই। অপূর্ণ দেখার ইচ্ছে হলো না। অভিলাষ জাগলো হঠাৎ। একটা কলম নিয়ে তাতে লিখতে লাগলো। আমি তো থাকতেই চেয়েছিলাম, কিন্তু আপনি ধরে রাখতে পারলেন না। হাজারো গোলাপের মাঝে ভালোবাসার চিঠি লুকিয়ে দেয়া প্রেমিক আপনি, অথচ আমার হাত ধরে এক জীবন আমার হয়ে থেকে যেতে পারলেন না। আমার সুন্দর নয়ন জোড়ার মায়া বাড়বে বলে কাজলের কৌটা উপহার দেয়া প্রেমিক আপনি, অথচ সেই কাজল হয়ে আর থেকে যেতে পারলেন না। বাকিটা জীবন একসাথে কাটাবো বলে আমি তো আপনার হয়েই ছিলাম, কিন্তু আপনি কেন আমার হয়ে থেকে যেতে পারলেন না? আমার কলেজে আসা যাবার পথে পরীক্ষার সময় তপ্ত রোদে অপেক্ষায় দাঁড়িয়ে থাকা প্রেমিক আপনি কি সহজেই না বদলে গেলেন। ভালোবেসে যেতে পারলেন, অথচ অপেক্ষা করতে পারলেন না। নিদারুণভাবেই একলা আমায় কষ্ট দিয়ে আমার নয়ন জোড়ার ঘুম কেড়ে নিয়ে এক পৃথিবী যন্ত্রণা উপহার দিয়ে না হারালে খুব বেশি কি ক্ষতি হয়েছে তো শেহজাদ? থেকে যেতে পারলেন না। আপনি নেই, কিন্তু আপনার জন্যই আমার মন খারাপ থাকে প্রতিটি নিঃশ্বাসে। এইটুকু লিখে দীর্ঘশ্বাস ফেলো। ফের লিখতে লাগলো। সে যাই হোক, আজ 1 অক্টোবর, আপনার জন্মদিন। তাই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমার এই ছোট্ট উপহার। আপনি অক্টোবরের আগমনী হালকা হালকা শীত, আর আমি ফুরিয়ে যাওয়া বর্ষায় বিরক্তকর সঙ্গীত। আপনি বৃষ্টি ভুলে পড়লেন ভেজা কুয়াশার প্রেমে, আর আমি মৌসুম বায়ু হয়ে আপনার শহরে থেমে। অতঃপর এই শহরে হাজারো অক্টোবর আসবে, কিন্তু উঠানে শিউলি ফুল ছড়ানো সকাল আর আসবে না। সে যাই হোক, পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে, তাহলে আমি হতে চাই আপনার অক্টোবর শিউলি। ইতি আপনার সুনেত্রা। বেশ কয়েক বছর পর হঠাৎ একদিন। আপনি তো হুমায়ুন প্রিয় শেহজাদ। ওনার শুভ জন্মদিন ছিল গত পরশু, কিন্তু আলসেমিতে কিছু লেখা হয়ে ওঠেনি। সে যাই হোক, আচ্ছা, আপনার প্রিয় লেখকের মতো আপনিও এখন যে জগতে আছেন, সেখানে কি ফেনিক ফোঁটা জ্যোৎস্না থাকে? ঝুম বৃষ্টি নামে আপনার প্রিয় লেখক তো লিখে গিয়েছিলেন, পৃথিবীতে ফেনিক ফোঁটা জ্যোৎস্না আসবে, শ্রাবণ মাসে টিনের চালে বৃষ্টির চেতার বাজবে। সেই অপূর্ব অলৌকিক সঙ্গীত শোনার জন্য আমি থাকবো না। কোনো মানে হয়? আহা, তাই তো, সত্যি এর কোনো মানে হয় না শেহজাদ, সত্যি। জানেন, তিনি আরও লিখে গিয়েছিলেন, অতি প্রিয়জনের মৃত্যুও আমরা ভুলে যাবার জন্য প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলা ফেরা, আচার আচরণে মনে হয় না সেই প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম করা হয়? কিন্তু তিনি হয়তো জানতেও পারলেন না। ওনাকে ভুলে যাওয়ার কোনো চেষ্টাই আমরা কেউ করছি না, করতে পারবো না। বরং ভাবছি এই প্রিয়জন আমাদের ছেড়ে যায়নি। তিনি অমর হয়ে বেঁচে আছেন তার প্রতিটি ভক্তের মাঝে, তার সৃষ্টি করা প্রতিটি উপন্যাসের ভাজে ভাজে। তাকে কিভাবে ভোলা যায় বলুন তো? মোটেও সম্ভব না, মোটেও না। কিন্তু এখানে আমি আপনাকে ভুলে যাওয়ার চেষ্টা করছি শেহজাদ, কিন্তু পারছি না। এর কোনো মানে হয় বলুন? সে যাই হোক, মেঘের ওপর বাড়িতে ভালো থাকুন আপনার প্রিয় লেখক, এবং আপনি শুভ জন্মদিন আপনার প্রিয় লেখককে। ইতি আপনার সুনেত্রা। পরিশিষ্ট সব চাওয়া পূর্ণতা পেলে মানুষ চাইতেই ভুলে যেত, তাই কিছু চাওয়া অপূর্ণ থাকাই শ্রেয়।